প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় তারেক রহমান। রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি না করতে নেতাকর্মীদের নির্দেশ। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। ক্ষমতা দীর্ঘায়িতের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিছু রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে ডিপ স্টেট। নিজের বক্তব্যের ব্যাখ্যায় আসিফ মাহমুদ, রাজনৈতিক বক্তব্য বলছেন বিশ্লেষকরা। তারা যখন অ্যাক্ট করে এবং রাজনৈতিক শক্তিকে ওভার পাওয়ার করে ফেলে, তখন আমরা বলি যে এটা ডিপ স্টেট। একটা টেকসই সমাধান চান, তাহলে জনগণের চাহিদার সাথে রাজনীতিকে সাযুজ্যপূর্ণ করতে হবে। আজও তেলের জন্য ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়। অনিয়ম তদারকিতে কাজ শুরু করেছেন ট্যাগ অফিসাররা। সারা দেশে ডিপো পাহারায় বিজেপি সদস্যরা। ছুটি কাটিয়ে আজও ঢাকামুখী কর্মজীবীরা। খুঁজছে অফিস, আদালত আর শিক্ষা প্রতিষ্ঠান। পুরনো চেহারায় ফিরছে রাজধানী। কর্মস্থলে আমাদের ফিরতে হবে, এই জন্য আমরা কষ্ট করে ফিরেছি, কিন্তু আনন্দ হয়। আগে একটা যে জার্নি ছিল, যে বাইক উঠানো নামানো, ওই জার্নিগুলো এখন আর নাই। খুবই ফার্স্ট ক্লাসে আসছে। ভূমধ্যসাগরে নৌকা ডুবে 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। জীবিত উদ্ধার 26 জন। হতাহতদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের। আইএমএফ ঋণের অর্থ ছাড় নিয়ে দুশ্চিন্তা। রোডম্যাপ আর স্পষ্ট প্রতিশ্রুতি চায় সংস্থাটি। আর্থিক খাতে সংস্কার প্রয়োজন, মত বিশ্লেষকদের। দ্বিতীয় মাসে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের। ইহুদি রাষ্ট্রে দ্বিতীয় দফা মিসাইল ছুড়ল হুতি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের উৎস ভালোবাসায় সিক্ত হন তিনি। অবশ্য নেতাকর্মীদের চাপে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হন বিএনপি চেয়ারম্যান। বলেন, বিএনপি সরকারের উপর জনগণের অনেক প্রত্যাশা, তাই সাধারণ মানুষের সমস্যার কারণ না হওয়ার নির্দেশ দেন। বিএনপি চেয়ারম্যান জানান, সাংগঠনিক কাজে এখন থেকে প্রায় নয়াপল্টনে আসবেন তিনি। বিএনপির আন্দোলন সংগ্রামের সাক্ষী নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহুর্মুহু স্লোগান আর উষ্ণ ভালোবাসায় প্রিয় নেতাকে বরণ করেন নেতাকর্মীরা। শুরুতেই বৈঠক করেন দলের নেতাদের সাথে। ডেকে নেন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। গভর্নমেন্টের জায়গায় কাজ করবে, দেশের জনগণের কাজ করবে। আমরা সংগঠনের জায়গায় কাজ করব, সংগঠনকে সুসংগঠিত রাখবো। সরকারে গেলে যেই কাজগুলো ব্যস্ততা থাকতে হয় মন্ত্রী এমপিদের, স্বাভাবিক কারণেই আমার মনে হয় দলকে আলাদা করলে খুব ভালো হয়। যারা 5 তারিখ আগে যারা কাজ করে রাজপথে ছিল, তাদেরকে মূল্যায়ন করে যারা রাজপথে এবং দলকে আরও সুসংগঠিত করুক। আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য নিরলসভাবে কাজ করব বলে আমরা বিশ্বাস করি। পরে কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। জানান, সাংগঠনিক কাজে নয়াপল্টনে আরও আসবেন তিনি, তবে শর্ত হচ্ছে বন্ধ করা যাবে না সড়কের যান চলাচল। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না।
লন্ডন থেকে দেশে ফিরে গত বছরের ২৯ ডিসেম্বর নয়াপল্টনে আসেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত প্রায় ১.৫ দশক ধরে এই রাজপথে ছিল বিএনপি নেতাকর্মীদের একমাত্র ঠিকানা, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দলটির সাংগঠনিকভাবে অনেকাংশে স্থবির হয়ে পড়ে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নয়াপল্টন আগমন উপলক্ষে দলে সেই অচল অবস্থা কাটানোর প্রত্যাশা নেতাকর্মীদের, পাশাপাশি দলের সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার মোক্ষম সুযোগ কাজে লাগানোর প্রত্যাশাও দলটির নেতাকর্মীদের, যাতে করে রাজনৈতিকভাবে যে কোনো ধরনের সংকট সমাধানে বিএনপি বড় ভূমিকা রাখতে পারে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মুলতবি আর ঈদের লম্বা ছুটি শেষে আজ পুনরায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে দুপুরে সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আজ। ১২ই মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদ উল ফিতর আর অন্যান্য ছুটির কারণে গত ১৫ই মার্চ মুলতবি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন এই আলোচনায়। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন, সেই নোটিশের উপর আলোচনা কর্মসূচি রয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে রাখার প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ডিপ স্টেট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে। নিজের বক্তব্যের ব্যাখ্যায় এমনটা বলছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, এই ডিপ স্টেট দেশি বিদেশি শক্তির সমন্বয়ে গঠিত, যদিও তার মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ডিপ স্টেট সক্রিয় হয়ে থাকে। যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। যে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফের এই বক্তব্য বিশ্লেষণে জানা দরকার ডিপ স্টেট ধারণাটি কি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ডিপ স্টেট বলতে অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝায়, যেখানে সামরিক আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। অনেক দেশেই এমন শক্তির প্রভাব রয়েছে। সামরিক বাহিনী আছে, আমলাতন্ত্র আছে, এর বাইরে আছে সিভিল সোসাইটি, তার সঙ্গে একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক ডিপ স্টেটের একটা সংযোগ থাকে। কখনো র এর কথা শুনি, কখনো আইএসআই এর কথা শুনি, কখনো সিআই এর কথা তো আমরা শুনেই যাচ্ছি। তারা যখন অ্যাক্ট করে এবং রাজনৈতিক শক্তিকে ওভার পাওয়ার করে ফেলে, তখন আমরা বলি যে একটা ডিপ স্টেট। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ইতিহাসের বিভিন্ন বাঁকবদলে ডিপ স্টেট ধারণাটি আলোচনায় আসে। কখনো কখনো বিশৃঙ্খলা এড়াতে তা ভূমিকাও রাখে। অস্থিরতার সময়তে রাষ্ট্র তো একটা বড় কাঠামো, এটাকে আপনি ধরে রাখতে গেলে ওই যারা এই কাঠামোটার মূল স্তম্ভ হিসেবে কাজ করে সেই শক্তিগুলো সক্রিয় থাকে, সেটাকে আপনি ইতিবাচকভাবে দেখতে পারেন। যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা এটাকে মহান ইতিবাচকভাবে দেখে। তো আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। প্রশ্ন উঠতে পারে, আসিফ মাহমুদ কি বুঝে শুনে ডিপ স্টেটের কথাটি বলেছিলেন নাকি কথার কথা? জবাবে তার বক্তব্য, নাম বলা না গেলেও এ সম্পর্কে ধারণা আছে মানুষের। এতে জড়িত দেশি বিদেশি শক্তি, তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকারে। আসলে দেশি বিদেশি অনেকেই মিলেই জড়িত, তো ওই জন্য স্পেসিফিক আসলে করতে চাইনি। পিপলস ইন্টারেস্ট, কান্ট্রিজ ইন্টারেস্টের সাথে কম্প্রোমাইজ না করার যে একটা ব্যাপার ছিল, সেই কারণে এই ধরনের আলাপগুলো আর আগায় নেই। এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই তারা সরকারের দিক থেকে ব্যর্থ হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বা অন্যদের সাথে একটা সেটেলমেন্টে হয়তো যাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, ডিপ স্টেট বা তৃতীয় শক্তি সক্রিয় হয় রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে, আর এই বিতর্ক আসে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে। সমস্যা হচ্ছে যে একটা পর্যায়ে এসে যেহেতু এদের কোনো, আমরা যেটা বলি, দায়বদ্ধতা নাই এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে এটা আসে না এবং রাজনৈতিক অঙ্গীকারও থাকে না সেই অর্থে, সুতরাং এটা বেশি দিন কন্টিনিউ করতে পারে। তো এক সময় আমরা দেখলাম যে
এক বছরের মাথায় তারা অ্যাবাউট টার্ন করলো এবং পরের বছরটা তারা প্রস্তুতি নিল একটা নির্বাচন করা। এর যদি আপনি একটা টেকসই সমাধান চান তাহলে জনগণের চাহিদার সাথে রাজনীতিকে সাযুজ্যপূর্ণ হতে হবে, তবেই আপনি সেখানে এই ধরনের চ্যালেঞ্জ আপনাকে হয়তো আর মোকাবেলা করতে হবে। লক্ষ্য করেন না, প্রতিবেশী দেশ ভারতের কথাই বলি, ভারতে গত ৮০ বছর ধরে ভারত স্বাধীন দেশ, কয়টা সরকার বিরোধী আন্দোলন সেখানে হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি যত উন্নত হবে, জনগণের আস্থা তত বাড়বে দল বা নেতৃত্বের প্রতি। এতে কমে আসবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ, এমন মত বিশ্লেষকদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে নির্বাচন জ্বালানি তেল সরবরাহে আজ থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা, যার অন্যতম প্রত্যেক পাম্পে নজরদারিতে থাকবেন পর্যবেক্ষক কর্মকর্তা। সবশেষ খবরাখবর জানতে যুক্ত হব সহকর্মী রেদওয়ান আহমদের সাথে। তিনি রয়েছেন রাজধানীর খিলক্ষেত এলাকার একটি পাম্পে। রেদওয়ান, আজ তো পাম্পে ভিজিলেন্স টিম থাকার কথা, কতটা কার্যকর হলো সেই সিদ্ধান্ত? সকাল থেকে গ্রাহকদের ভিড় কেমন দেখছেন সেখানে? সপ্তাহের প্রথম কর্মদিবস কিছুটা বেশি সড়কগুলোতে, কিন্তু তারপরও পাম্পগুলোতে প্রতিটি পাম্পে প্রায় এইরকম একটি ব্যানার টাঙানো যেখানে লেখা যে তেল নাই পাম্পে এবং পাম্প বন্ধ। প্রতিটি পাম্পগুলোতেই এই সকাল থেকে ঘুরে দেখা গেছে যে বেশ কয়েকজন যারা ভোক্তারা রয়েছেন তারা পাম্পগুলোতে আসছেন এবং তেল না থাকার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং বিভিন্ন পাম্পগুলোতে তারা খোঁজখবর নিচ্ছেন। আসলে কোনোটাতেই এখন পর্যন্ত জ্বালানি তেলের যে সরবরাহ সেটি কিন্তু নেই। মূলত পাম্প মালিকরা যেটি বলছেন যে গতকাল রাত থেকেই যখন জ্বালানি তেল শেষ হয়ে গেছে মজুদ, তারপর থেকেই কিন্তু তেলের সরবরাহ বন্ধ এবং পাম্পগুলো বন্ধ। আজকে সকাল 7টা থেকে ডিপোগুলো খোলার কথা রয়েছে এবং তার পরপর থেকে কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা আশা করছেন যে আজকে অন্তত দিনের 12টা 1টা কিংবা তার আগেই হয়তো তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং তারপরে তারা তেলগুলো সংগ্রহ করতে পারবেন। এবং গতকাল থেকে পাম্পের মালিক এবং যারা ভোক্তা রয়েছেন তাদের অভিযোগ পাল্টা অভিযোগ আমরা শুনছিলাম যে পাম্পের মালিকরা বলছিলেন যে যারা ভোক্তা রয়েছেন তারা অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। অন্যদিকে পাম্পের মালিকদের অভিযোগ যে যানবাহনগুলোতে পর্যাপ্ত তেল থাকার পরও অনেকে আসছেন পাম্পগুলোতে ভিড় করছেন, সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, যার কারণে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পাম্পের ব্যবস্থাপনায়। তার জন্য কিন্তু আজকে থেকে যে সরকারিভাবে একজন কর্মকর্তা নিয়োগের কথা রয়েছে এবং পাম্পের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে আজকে সকাল 10টার পর থেকে সেই কর্মকর্তারা উপস্থিত থাকবেন পাম্পগুলোতে এবং তারা সেখান থেকে আসলে মিটার রিডিং থেকে শুরু করে তেলের আমদানি রপ্তানি, তেলের আমদানি এবং মজুদ অর্থাৎ সবগুলো বিষয় তারা পর্যবেক্ষণ করবেন এবং তারপরেই সরকার কর্তৃক যে রিপোর্ট সে তার প্রতিদিনের রিপোর্ট তারা প্রতিদিন তারা বিবিসির কাছে দিবেন এবং এই বিষয়গুলো পর্যবেক্ষণের জন্যই কর্মকর্তারা নিয়োগ করা হবে। এবং আজকে থেকে যেহেতু সকাল 7টা থেকে ডিপোগুলো খোলার কথা রয়েছে, সুতরাং পাম্পের কর্মীরা এবং দায়িত্বরতরা আশা করছেন যে আজকে অন্তত বেলা 11টা 11:30টার মধ্যে পাম্পে নতুন তেলের গাড়ি ঢুকবে এবং তারপরই আসলে স্বাভাবিকভাবে তেল সরবরাহ শুরু করা যাবে বলে আশা তাদের। রিদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার একটু নারায়ণগঞ্জের খবরাখবর জেনে আসতে চাই। নারায়ণগঞ্জ সদরের গোধনাইলে রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির ডিপো থেকে জ্বালানি সরবরাহের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমির হোসেন স্মিথ। আজ তো 7টা থেকে 3টা পর্যন্ত ডিপো খোলা থাকার কথা, বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত কতটা কার্যকর হলো? মার্ফি, যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের যে গোদনাইল এবং মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের যে ডিপো রয়েছে সেখানে কিন্তু সরকারের যে নির্ধারিত সময় সকাল 7টা থেকেই কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে এই আমি আমার পেছনে যদি দেখাতে চাই, অনেক গাড়ির লাইন কিন্তু ইতিমধ্যেই এই মেঘনা ডিপোতে অর্থাৎ পদ্মা ডিপোতে প্রবেশ করছে এবং আবার তেল নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে এবং বিজিবি এখন পর্যন্ত এই নারায়ণগঞ্জের অয়েল কোম্পানিগুলোতে আসেনি। তবে এখানে কিন্তু প্রথম দিক থেকে অর্থাৎ তেল সরবরাহ ক্রাইসিস যখন যুদ্ধ শুরু হয় তারপর থেকে কিন্তু এখানে সেনাবাহিনী মোতায়েন আছে এবং সেনাবাহিনী কিন্তু 4টি ডিপোতে সেনাবাহিনী তাদের তদারকি করছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছেন, পুলিশের পাশাপাশি আছেন আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু আছেন।
অর্থাৎ এখন পর্যন্ত বিজিবি আসেনি, তবে তেলের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেল আজকে সরবরাহ করা হচ্ছে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে গত বছরের 25 সালের অর্থাৎ মার্চ এপ্রিল মাসে একজন ডিলার যে পরিমাণ তেল উত্তোলন করেছিলেন সেই আলোকে অর্থাৎ 20% কম দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। মারফি। স্মিথ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নাটোরের সিংড়ায় ফিলিং স্টেশনে পৌঁছানোর আগে গোপনে তেল বিক্রির অভিযোগে লরি ম্যানেজারকে জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে ধরা পড়ে এই কারসাজি। ইউএনও আব্দুল্লাহ আর রিফাত জানান, সিংড়ায় 4টি পেট্রোল পাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় জামতলী বাজারে রাখি ফিলিং স্টেশনে বরাদ্দ অনুযায়ী তেলের পরিমাণে অসঙ্গতি ধরা পড়ে। পাম্পটির জন্য বরাদ্দ ছিল 4,500 লিটার পেট্রোল এবং সমপরিমাণ ডিজেল, কিন্তু সেখানে 3,000 লিটার পেট্রোল ও 4,000 লিটার ডিজেল পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে লরির চালক ও ম্যানেজার জানান, সিংড়ায় পৌঁছানোর আগেই বগুড়ার নন্দীগ্রামে 2,000 লিটার তেল অবৈধভাবে বিক্রি করে দেয় তারা। এই ঘটনায় লরি ম্যানেজার আবু সাইদকে 50,000 টাকা জরিমানা করা হয়। 4,500 করে 9,000 লিটার ডিজেল এবং পেট্রোল পেলেও তারা আসার পথে অবৈধভাবে আমাদের বগুড়ার নন্দীগ্রামে 1,500 লিটার পেট্রোল এবং 500 লিটার ডিজেল বিক্রি করে। তো তারই ফলশ্রুতিতে আমরা তাদেরকে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোডের আওতায় আনি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে সুজাত নামের একজন ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এ সময় তেল না পাওয়ায় পাম্প ম্যানেজারের সাথে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। রাত 2:10 দিকে পাম্প থেকে বেরিয়ে বন্ধু জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাহিদ। এ সময় তাদের পিছু নেয় সুজাত। পরে মোটরসাইকেলটিকে ট্রাক চাপা দিয়ে পালিয়ে যান তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় নাহিদের। সহকর্মীরা দৌড়ে গিয়ে জিহাদকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তেল না থাকার কারণে ম্যানেজার বলে, ভাই পাম্পে তো তেল নাই, তেল দেওয়ার কোনো পরিস্থিতি আমাদের নাই। তখন সে বলে যে না, তেল দিতে হবে, তেল আছে পাম্পে, তেল দোকানে একসময় তেল দিতে হবে। মানে এক পর্যায়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে খুব বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে সে রাগে ক্ষিপ্ত হয়ে বলে যে তুই তেল না দিলে তোর ট্রাকের তলে দিয়ে মেরে ফেলবো, এবং সে সেটাই করে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের শহর থেকে গ্রামে। সড়ক পথের পাশাপাশি নৌপথেও জ্বালানি তেলের তীব্র সংকট। বিশেষ করে চরাঞ্চলে ডিজেলের অভাবে দেখা দিয়েছে অস্থিরতা। জামালপুরের যমুনা নদী ঘেঁষা বিভিন্ন ঘাটে খেয়া নৌকা তেল সংকটে প্রায় বন্ধ। জেলা প্রশাসন বলছে, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। দীর্ঘদিন ধরে জামালপুর ইসলামপুরের অন্যতম নদীঘাট গুঠাইলে নৌকা চালিয়ে সংসার চালাচ্ছেন রবিউল ইসলাম। কিন্তু জ্বালানি তেল সংকটে নৌকা ঘাটে ভিড়িয়ে বসে থাকতে হচ্ছে তাকে। সময় কাটছে নৌকা পরিষ্কার করে, কিন্তু আয় বন্ধ। নৌকালা তো সরকারের কাছে ওদের দাবি আমগর যায় না, আমগর কথাটা ওদের পর্যন্ত পৌঁছে না। তাহলে আমরা যার কাছে কই এই খাদলে শুনি তো ইন্ধানে শুনি তো চলে যায়, আমগর কাছে কেউ সারা দেয় না। জেলার বৃহত্তম গুঠাইল বাজারের এই ঘাট থেকেই নৌকায় করে পাশের জেলা গাইবান্ধা ও বগুড়া সহ উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। তবে ঈদুল ফিতরের আগ থেকেই তেল সংকটে নৌ চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন নৌকার মালিক ও শ্রমিকরা। তেল পাইতে 180-200 টাকা চাই নিডার, এসব খরচ দিতে আর আমাদের না চালানোর অসম্ভব ব্যাপার। 3-4 দিন আগে থেকে আমরা মনে করেন পাই না তেল। নদী ঘোরান আগে ভরা বাড়ালে পাবলিক খ্যাস করে, মানে আগের তো চতুর্দিকে বিপদ। সারাখান থেকে 140 টাকা করে তেল নিয়ে আসি, নৌকা ভাড়া হইলে আগে 50 টাকা করে, 10 টাকা করে ভাড়া নিয়ে দিলে দুনিয়ার কথা হয়। 100 টাকার ডিজেল কিনতে হচ্ছে 150 থেকে 180 টাকায়। তবুও নিয়মিত নৌকা চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ভাড়া বাড়াতে গেলে যাত্রীদের সঙ্গে লেগে থাকছে হট্টগোল। ফলে ধীরে ধীরে বন্ধের পথে ঘাটের স্বাভাবিক কার্যক্রম। তেল শূন্যর চেয়ে বেশি হয়ে গেছে, চুরি করাও পাওয়া যায় না, সদরিও পাওয়া যায় না। তাহলে কি করি আমরা?
কালকে মনে করেন 10টা তেল নিছি, নিয়ে মনে করেন যে এই এলাকায় মানে চরাঞ্চলের মানুষের যে টিপ মারা কাছে বলে চলা যায়, কিন্তু আগে যে লং টিপ মারছি এটা আমরা মারতে পারতেছি না। যদি এই সমাধান না করেন তাহলে আঙ্গের পক্ষে নৌকা চলন যাবে না এবং আপনার নৌকা বন্ধ করতাম। জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সবাই সচেতন হলে এই সংকট মোকাবিলা করা সম্ভব। আমরা নৌপথ এবং কৃষকদেরকে আমরা এটা প্রাধান্য দিচ্ছি, যাতে এই সংকটকালীন সময়ে তাদের সরবরাহটা যেন নিশ্চিত থাকে। জামালপুরে যমুনা নদীর বাম তীরে বাহাদুরাবাদ, মুরাদাবাদ, কুলকান্দি ও গুঠাইল সহ অন্তত 9টি ঘাটে এখন একই চিত্র। শহর থেকে গ্রামে অকটেন পেট্রোলের যে ক্রাইসিস অর্থাৎ সংকট দেখা দিয়েছে, এর চেয়ে বেশি সংকট দেখা দিয়েছে নৌপথের যাত্রায় ডিজেলের। এ কারণে সেই ডিজেলের যে চাহিদা সেটি না পাওয়ায় নৌকা অনেকেই কিন্তু পাড়ে ভিড়ে এনে বন্ধ করে রাখছে। তাই দ্রুত এই সংকট সমাধান করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার দাবি এখানকার মানুষের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আজও কর্মস্থলে ফিরছেন নগরবাসী। ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় ঢাকামুখী মানুষের ভিড়। যাত্রীরা বলছেন বেশ স্বস্তির সাথে পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করেছেন তারা। ছুটি শেষে ফিরছেন নিজ নিজ কাজের জায়গায়। জানান, দেশের বিভিন্ন এলাকায় ঘটা দুর্ঘটনা খানিকটা মলিন করেছে উৎসবের আনন্দ। পরিবারকে ছেড়ে আসতে কষ্ট হলেও জীবিকার তাগিদে আবারও ফিরেছেন রাজধানীতে। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগলো, কিন্তু বিশেষ করে দুঃখজনক হলো এবারে ঈদটা মনে করেন যে 2-3টা দুর্ঘটনা। আগে একটা যে জার্নি ছিল, যে বাইক উঠানো নামানো, ওই জার্নিগুলো এখন আর নাই, খুবই ফার্স্ট ক্লাসে আসছে। ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় সবাই আমাদের সাথে একসাথে ঈদ করছি, জি জামাই নাইনাতকে সবাই নিয়ে খুব আনন্দ। কর্মস্থলে আমাদের ফিরতে হবে, এই জন্য আমরা কষ্ট করে ফিরেছি, কিন্তু আনন্দ হয়েছে আর কি। অবৈধ পথে ইউরোপ পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হলো 22 অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা, তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয় আরও 26 জনকে, যাদের মধ্যে 21 জন বাংলাদেশি। বাকিদের মধ্যে 4 জন দক্ষিণ সুদান এবং 1 জন চাঁদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপ যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পথ হারিয়ে ফেলে নৌযানটি। টানা 6 দিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। সে সময় প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মৃত্যু হয় অনেকের। উদ্ধারকৃতরা জানান, দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয় মরদেহ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় 559 জন প্রাণ হারিয়েছেন। ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সুনামগঞ্জে 6 জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার গ্রিস উপকূলের কাছে উদ্ধার করা হয় তাদের মরদেহ। নিহত 6 জন হলেন ফাহিম, সাজিদুর, শাহানুর, মুজিবুর, ময়না ও আহমেদ জয়। মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 6 যুবকের 4 জন দিরাই উপজেলার, 1 জন জগন্নাথপুর উপজেলার ও 1 জন দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা। ঋণের অর্থ ছাড়ে স্পষ্ট প্রতিশ্রুতি চায় IMF। লিখিত সংস্কার উদ্যোগ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বাংলাদেশ সফরে এসে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ দিতে বলেছে ঋণদাতা সংস্থাটির প্রতিনিধি দল। তারপর ঋণ কার্যক্রম সচল করার বিষয়ে হবে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতে সংস্কার প্রয়োজন, জ্বালানির সংকট সমাধানে আর্থিক সহায়তা দরকার। স্বল্প সুদ আর দীর্ঘমেয়াদী ঋণের উৎস খুঁজে বের করতে হবে। 24 মার্চ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন IMF এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। ওই দিনই বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে সফররত কৃষ্ণ শ্রীনিবাসন। সেখানে সংস্কার পদক্ষেপ লিখিত আকারে পাঠানোর পরামর্শ দিয়েছে IMF। স্পষ্ট করে জানাতে হবে রোডম্যাপ। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে IMF। পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এ পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। রিফর্মের ব্যাপারে একটা রোড ম্যাপ ওনারা চেয়েছেন, বলেছেন সেটা একেবারে লিখিত আকারে আর কি, প্রস্তাবনাটা যে তারা কি করতে চাচ্ছি আমাদের থেকে তাদেরকে জানানো বিষয়। রিজার্ভ পজিশন বলেন, আমাদের ফরেন এক্সচেঞ্জের রেট বলেন, সেইগুলো আমাদের স্টেবল আছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের দুটি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় আইএমএফ। নতুন সরকারের সঙ্গে শুরু হয়েছে আলোচনা, শর্ত নিয়ে চলছে বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকারের সময়কালে যে ধরনের সংস্কারের গতি পাওয়া উচিত ছিল সেইভাবে আসলে সব ক্ষেত্রে আমরা সেভাবে দেখতে পাইনি। যেমন এনবিআর এর রিফর্মের ক্ষেত্রে মধ্যবর্তী পর্যায়ে গিয়ে থমকে গিয়েছিল, ব্যাংকিং খাতের রিফর্মও একটা পর্যায়ে গিয়ে আসলে এগোয়নি, মূল্যস্ফীতিও আসলে প্রত্যাশা মাফিক আসলে কমানো যায়নি। এছাড়া সাবসিডি বা ভর্তুকির ক্ষেত্রে বিদ্যুৎ খাত থেকে যেভাবে সরিয়ে আনার কথা ছিল সেভাবে সরকার আসলে সরে আসেননি। জ্বালানি তেলের সংকট কাটাতে মজুদ বৃদ্ধির বিকল্প নেই, সেক্ষেত্রে দরকার অর্থায়ন। আইএমএফ যদি দ্রুততর সময়কালে স্বল্প সুদে স্বল্পমেয়াদী কিছু ঋণের ব্যবস্থা করতে পারে জ্বালানি আমদানির জন্য, সেটা বরঞ্চ আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষে এই ধরনের একটা নতুন রোডম্যাপ দেওয়া সম্ভব এবং আগামী বাজেটেও তার কিছু কিছু বিষয়কে রিফ্লেকশন করা ও প্রতিফলন করাটাও সম্ভব তার জন্য। এপ্রিলে ওয়াশিংটনে বসন্তকালীন বৈঠকে ঋণের অর্থ ছাড় এবং নতুন অর্থায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শেরপুর 3 আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এরই মধ্যে বিএনপি সরকার গঠন করায় মাঠের সুবিধাজনক অবস্থানে 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল আর তার প্রতিদ্বন্দ্বী মারা যাওয়া জামায়াত প্রার্থীর ভাই মাসুদুর রহমান। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর 3 আসন। জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে জাতীয় নির্বাচনের সময় এই আসনে ভোট স্থগিত হয়। স্থগিত হওয়া নির্বাচনের জন্য 24 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বড় দলগুলো। গত 15 মার্চ প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হয় নির্বাচনের প্রচারণা। এরপর থেকেই সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি খেলাধুলার মাঠেও সরব প্রার্থীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা বিএনপি প্রার্থীর। যদি আপনারা ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেন, আমার আশা, আমার চেষ্টা থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই অবহেলিত এলাকায় নিয়ে আসার জন্য। কারণ উন্নয়ন করতে হলে, বরাদ্দ বাড়াইতে হলে, বড় বড় কাজগুলি করতে হলে প্রধানমন্ত্রী ছাড়া এটা অসম্ভব হয়ে দাঁড়ায়। জামায়াতের প্রার্থীর মৃত্যুতে তারই সহোদরকে বেছে নিয়েছে দলটি। প্রার্থী বলছেন নির্বাচনে ভোটারের পছন্দই মুখ্য। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। বাদল ভাইয়ের যে মাঠ ছিল সেই মাঠটা আমি ইনশাল্লাহ ধরে রাখতে পারবো এবং 100% যে জয় হবে এটা আমি পুরোপুরি আশা করি, আল্লাহ যদি রহম করে। এখানে সীমিত সংখ্যক ভোট কেন্দ্র থাকবে, সুতরাং এইখানে কোনো রকম 2 নম্বরই হওয়ার সুযোগ আমি মনে করি না। ভোটাররা বলছেন অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অভিজ্ঞ, সৎ ও যোগ্য নেতৃত্ব চান তারা। ইলেকশনে একজন নিরপেক্ষ প্রার্থী চাই, যে প্রার্থী আমাদের দেশের, আমাদের ঝিনাইগাতী শ্রীবরদীর উন্নতি করবে, যে ভালো মাঠে কাজ করবে, আমরা তাকে নির্বাচনে জয় করতে চাই। এলাকা উন্নত করবে। আমাদের কিছু জায়গায় এখনো রাস্তাঘাট ভাঙা, কিছু জায়গায় বিদ্যুৎ নেই। আমাদের কর্মসংস্থানের যে মিল, ইন্ডাস্ট্রি এগুলো থাকবে, এগুলো নাই, শুধু পর্যটন কেন্দ্র রয়েছে। ভোট অবাধ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে ইসি। আচরণবিধি লঙ্ঘন হয়েছে এমন কোনো কার্যক্রম এখানে ঘটে না। নির্বাচন কমিশনের আমাদের সকল প্রতিষ্ঠান সম্পন্ন আছে, নির্ভয়ে নির্বিঘ্নে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। শেরপুর 3 আসনে ভোটার 4 লাখের কিছু বেশি। ভোট নেওয়া হবে 9 এপ্রিল। তবে এই পর্বে গণভোট হবে না। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের শার্শা উপজেলার উশালী যদুনাথপুর খাল আজ প্রায় বিলীন। ঐতিহাসিক খালটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়েছে হুমকির মুখে। ধ্বংস হয়ে গেছে খালের পাশে নির্মিত উলাসী জিয়া মঞ্চ, রাষ্ট্রপতি যে ঘরে অবস্থান করতেন সেই বসতিও। অশীতিপর এই বৃদ্ধ জানাচ্ছিলেন 1986 সালের গল্প, যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 4 কিলোমিটার খাল খননের উদ্বোধন করেন। সেই সময় এই ঘর থেকেই যশোরের শর্ষার উলাসী যদুনাথপুর খাল খনন কার্যক্রম শেষ করেন তিনি। হাজারো মানুষ কোদাল ও ঝুড়ি নিয়ে স্বেচ্ছাশ্রমে অংশ নেন খননে। এই কারণেই খালটি স্থানীয়দের কাছে পরিচিতি পায় উলাসী জিয়ার খাল নামে। তবে সময়ের ব্যবধানে হারিয়েছে খালটির সেই গৌরব। খাদ্য সংকট এবং কৃষি বিপ্লব ঘটানোর জন্যই উনি বাংলাদেশ সর্বপ্রথম এই খালটি খনন করেন। খাল খনন করার জন্য এখানে প্রথম কোপ দিয়ে উনি উদ্বোধন করেন।
বর্তমানে ভরাটার দখল দূষণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে উলাসী যথুনাথপুর গ্রামের বুক চিরে বয়ে চলা জিয়ার খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পানি নিষ্কাশন ক্ষমতা হারিয়ে এখন মৃতপ্রায়, ফলে ব্যাহত হচ্ছে চাষাবাদ। স্থানীয়রা বলছে এই খাল শুধু পানি নিষ্কাশনের পথই ছিল না, এটি ছিল প্রাকৃতিক মৎস্য ভাণ্ডারও। বৃষ্টিতে বুড়ি যেতেও পানি শোষণ করার, পানি পাস করার কোনো জায়গা নেই। খালের পাশে স্থাপিত ঐতিহাসিক ফলক ও ভবনগুলোর অবস্থাও জরাজীর্ণ। যেখানে উন্নয়ন কার্যক্রম ও কৃষকদের সমাবেশ হতো, সেখানে এখন আগাছা আর নীরবতা। স্থানীয়দের দাবি, গুরুত্ব বিবেচনায় খাল পুনঃখনন সহ স্থাপনাগুলো সংরক্ষণে উদ্যোগ নেয়ার। এই সরকারের কাছে দাবি দ্রুত খালটা খনন করার। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে কাজ। পুনরায় পুনঃখনন করে পূর্বের অবস্থায় যাতে নেওয়া যায়, এবং ওই সময় উনি যেটা চিন্তা করছিলেন যে খালটা পুনঃখনন করে ইসে জনসাধারণের দুর্ভোগ লাভক নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, শেষ সুবিধা প্রদান, ওই সুবিধাটা আমরা আবার মানুষজনকে ফিরিয়ে দিতে চাই। এমন বাস্তবতায় খাল খনন সহ জিয়ার মঞ্চ সংরক্ষণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে এপ্রিলে চালু লক্ষ্য কর্তৃপক্ষের। এটি চালু হলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য আর অন্য দেশের স্যাটেলাইট তথ্যের উপর নির্ভর করতে হবে না। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অবকাঠামো নির্মাণ শেষ হওয়ায় অনেকটা দৃশ্যমান দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান অনুষদে নির্মিত এই স্টেশনটিতে এখন চলছে পরীক্ষামূলক কার্যক্রম। গবেষকরা বলছেন এটি চালু হলে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সমুদ্র গবেষণার পাশাপাশি সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মেট্রোলজিক্যাল সাইড থেকে যেরকম গবেষণা করতে পারবো, অশনোগ্রাফিক সাইড থেকে গবেষণা করতে পারবো, এনভায়রনমেন্টাল সাইড থেকে করতে পারবো, বা ক্লাইমেট চেঞ্জ পার্সপেক্টিভে করতে পারবো, কিংবা ধরুন বন ও পরিবেশের যদি আমরা ভেজিটেশন নিয়ে কাজ করতে চাই, ফরেস্ট নিয়ে কাজ করতে চাই, সেগুলো করতে পারবো। সির যে সমস্ত নিউট্রিয়েন্টস বলি বা ক্লোরোফিল বলি বা তার টেম্পারেচার কোন ধরনের, এগুলো আমরা এই স্টেশন থেকে পাবো, এবং যেটা আলটিমেটলি ফিশারি রিসোর্সের যে হেল্পফুল হবে। এতদিন নিজস্ব কোনো গবেষণা অবকাঠামো না থাকায় সমুদ্র গবেষণার শিক্ষার্থীদের বিদেশি বিভিন্ন সংস্থার উপর নির্ভর করতে হতো। এতে যেমন বাড়তি অর্থ ব্যয় হতো, তেমনি নির্ভুল ডাটা পাওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। এই স্টেশন চালু হলে নিজেরাই স্যাটেলাইট ডেটা সংগ্রহ করে গবেষণা করতে পারবেন তারা। আরেকটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করতে হতো, যার কারণে ডাটা পেতেও লেট হতো, এবং এটা 100% পিওর হতো কি হতো না, আমরা সেটা জাস্টিফাই করার সুযোগ হতো না। সমুদ্র এখন কি অবস্থায় আছে, সামনে কি হতে পারে, এইসব জিনিসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা আগে বিভিন্ন অনেকের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, তো এই ডিপেন্ডেন্সির কারণে আসলে আমরা পিছিয়ে ছিলাম। রিয়েল ডাটাগুলো বা ইনস্ট্যান্ট যে ডাটাগুলো দরকার, ওগুলো আমরা পেতে চাই, ওগুলো আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়। তাই এখন আমরা সরাসরি স্যাটেলাইট থেকে সরাসরি ডাটাগুলো পাবো, যেটা আমাদেরকে লাইভ ডাটা দিবে, এবং ওটা অনুযায়ী আমরা আমাদের রিসার্চগুলো আগায় নিয়ে যেতে পারবো। বর্তমানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও ভারতের বিভিন্ন স্যাটেলাইট তথ্যের উপর নির্ভর করতে হয়। এই স্টেশন চালু হলে চীনের স্যাটেলাইট ব্যবহার করে বঙ্গোপসাগর কেন্দ্রিক রিয়েল টাইম ডেটা সংগ্রহ সম্ভব হবে। এতে দেশে দুর্যোগ পূর্বাভাস ও তথ্য বিশ্লেষণ আরও শক্তিশালী হবে বলে আশা কর্তৃপক্ষের। সামুদ্রিক যে জলোচ্ছ্বাস হয়, অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, সেগুলো কিন্তু ইজিলি লোকেট করা যাবে, একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি লোকেট করা যাবে। তো এই গ্রাউন্ড স্টেশন আমাদেরকে রিসার্চের সুযোগ দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওয়েদার প্রেডিক্টেবিলিটির জন্য আমরা একটা ভালো কাজ হবে। প্রায় 70 কোটি টাকার এ প্রকল্পে আর্থিক, কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে একটি চীনা প্রতিষ্ঠান। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিদেশি মুরগি পালন করে সাড়া ফেলেছেন সাতক্ষীরা যুবক সুজন হাসান জয়। একই সাথে বিশ্বের সবচেয়ে বড় ও ছোট জাতের মুরগি রয়েছে জয়ের খামারে। এছাড়াও আছে টিকটকার মুরগি, বাহারি নাম এবং বৈচিত্র্যময় এসব মুরগি দেখতে খামারটিতে ভিড় করেন অনেকে। দেখতে অদ্ভুত জাতের এই মুরগিটির নাম পোলিশ ক্যাপ, আদিনিবাস পোল্যান্ড। স্বভাব ও দেখতে অদ্ভুত হওয়ায় খামারিরা এটিকে ডাকেন টিকটকার মুরগি নামে। বিশ্বের ছোট প্রজাতির মুরগি সেরামা, এর নিবাস মালয়েশিয়া। উচ্চতা
6 থেকে 10 ইঞ্চি। পূর্ণবয়স্ক সেরামার ওজন 250 থেকে 500 গ্রাম। বিশ্বের বৃহত্তম ও রাজকীয় মুরগির জাত কলম্বিয়ান ব্রাহামা। এটিকে বলা হয় মুরগির রাজা। ওজন 4 থেকে 5 কেজি। বাড়ির ছাদে করা খামারটি দেখতে ভিড় করেন অনেকে। আগে কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হই নাই যে এইখানে এসে বিভিন্ন জাতের বিভিন্ন দেশের আমরা মুরগি দেখতে পাচ্ছি। এইখানে এসে একসাথে এতগুলো মুরগি বা এত প্রজাতির মুরগি কখনো দেখা হয়নি, যেটা আসলে অবশ্যই আমাদের সাতক্ষীরার জন্য অবশ্যই গর্বের বিষয়। নতুন নতুন পাখি মুরগি নিয়ে আসে, আর অনেক বড় করেছে খামার করেছে ওপরে, তা এলাকার লোক আসে, বাইরের তো আসে, এসে দেখে টেকে কিনে অনেকে। সাতক্ষীরা শহরের লম্বাটালি এলাকার সুজন হাসান জয়ের খামারে এখন 6টি দেশের 25 প্রজাতির মুরগির আবাস। নিজস্ব ব্যবস্থাপনায় ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন সারা দেশে। মাসে আয় 50,000 টাকা। আমি এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে গিয়ে দেখি ওই মুরগিটা পালছে, তো ওইটা দেখে ভালো লাগছিল, তো ওইখান থেকে আসলে শুরুটা হয়েছিল একজোড়া সিল্কি মুরগি দিয়েই। আমার আর কি এই শৌখিন মুরগির পথ চলা শুরু ওইখান থেকে। এমন খামার তৈরিতে উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আমরা উৎসাহ দিতে চাই, এবং যদি কখনো কোনো ধরনের সরকারি সহযোগিতা বা সহায়তা আসে তখন আমরা এদেরকে খুঁজে বের করে আমরা তাদেরকে দেওয়ার জন্য সচেষ্ট থাকব। শখের বশে গড়া এ খামারটি এখন রূপ নিয়েছে বাণিজ্যিক খামারে। তরুণ উদ্যোক্তারা বিদেশি মুরগির খামার করে হতে পারেন স্বাবলম্বী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। হামলা পাল্টা হামলায় দ্বিতীয় মাসে গড়ালো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইরানের বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। ইরানও সমান তালে দিচ্ছে জবাব। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে IRGC। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইরানের খুজেস্তানে আরও একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে রাজধানী তেহরানে। বুশেহর প্রদেশে হামলায় নিহত এক পরিবারের 4 জন আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ ও বন্দর আব্বাস। জবাবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। কুয়েত বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় একটি রাডার সেন্টার ও বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল। ইরানের যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় মিসাইল ছুড়ল ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের দক্ষিণে একাধিক সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালায় যোদ্ধারা। জানানো হয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সমন্বয় করেই এই হামলা চালানো হয়েছে। ইরানে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এদিকে হুতিদের ছোড়া মিসাইলে প্রতিহতের দাবি জানিয়েছে ইসরায়েল। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান। বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধে যৌথ বাহিনীর নতুন মাথাব্যথা হুতি। আগেই ইরানকে পুরোপুরি সমর্থনের ঘোষণা দিয়েছিল ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। এবার 1,500 মাইল দূরের ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইলও ছুড়েছে তারা। দীর্ঘ সময় লড়াইয়ের অভিজ্ঞতা আর বহির্বিশ্বের সহায়তায় বিদ্রোহী গোষ্ঠীটি পরিণত হয়েছে আঞ্চলিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু কতটা শক্তিশালী হুতির সমর ভাণ্ডার? মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মাঝে যৌথ বাহিনীর নতুন মাথাব্যথা হুতি। ইরানকে আগেই জানিয়েছিল সমর্থন। শনিবার ইসরায়েল ভূখণ্ডে ড্রোন হামলা চালায় ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। হুতিদের সমর ভাণ্ডার বিষয়ক তথ্য খুব কমই প্রকাশ পায়। তবে বিশ্লেষকদের মতে সম্প্রতি কয়েক গুণ বেড়েছে তাদের সামরিক সক্ষমতা, যার বড় অংশই ইরান থেকে আসা। গুঞ্জন হুতিদের অস্ত্র সহায়তা দেয় উত্তর কোরিয়াও। পশ্চিমা গণমাধ্যমের তথ্য, হুতিদের হাতে রয়েছে কিয়াম 1 ও 2, ফাতে 110 খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রয়েছে তুফান ও কার্নেটের মতো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। আকাশপথে তারা নিয়মিত ব্যবহার করছে আবাবিল, সামাদ, শিহাব ও শাহেদ সিরিজের ড্রোন। মেরসাদ 1 ও 2 নামের চালকবিহীন যুদ্ধযান ছাড়াও হুতিদের ভাণ্ডারে রয়েছে ক্রুজ মিসাইল, মর্টার, রকেট ও গ্রেনেড লঞ্চার, রাইফেল ও মেশিনগানের মতো নানা যুদ্ধাস্ত্র।
শুধু আকাশ নয়, আন্তর্জাতিক জলসীমায়ও শত্রুপক্ষের জন্য বড় হুমকি গোষ্ঠীটি। বিভিন্ন সময় অ্যান্টিশিপ মিসাইল, সি মাইন ও ড্রোন বোট ব্যবহার করতে দেখা গেছে তাদের। বিশ্লেষকদের মতে সামরিক সক্ষমতায় খুব একটা শক্তিশালী না হলেও মধ্যপ্রাচ্য যুদ্ধে কৌশলগত ভূমিকা রাখবে হুতি, বিশেষ করে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাব আল মানদেব প্রণালী এবং সুয়েজ খাল বন্ধ করে দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। আর এই নৌপথগুলোতে জাহাজ চলাচল ব্যাহত হলে হুমকির মুখে পড়বে বিশ্ব বাণিজ্য। 2023 থেকে 2025 সালের মধ্যে 2 শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও অন্তত 20টি জ্বালানিবাহী জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। শনিবার এই তথ্য নিশ্চিত করে সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেয়া একটি পোস্ট করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। জানান, ইরানের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান, যার আওতায় প্রণালী দিয়ে দৈনিক 2টি করে পাকিস্তানের জাহাজ যাতায়াত করতে পারবে। চলমান সংকটে ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানান পাকিস্তানের মন্ত্রী। পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে একটি গঠনমূলক ও ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে এই চুক্তি। এশিয়ান কাপের বাছাইয়ে শেষটা রাঙাতে 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তপু ও রাকিবের অনুপস্থিতিতে চিন্তার কারণ হলেও ফাহিম কাজিমের ফেরা আত্মবিশ্বাস যোগাচ্ছে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে ডাগ আউটে দাঁড়াতে চান তিনি। লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্ব না হলেও শেষটা রাঙাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ যখন শক্তিশালী সিঙ্গাপুর, তবে হিসাব নিকাশটা একটু জটিলই বটে। তবে মাঠের লড়াই শুরুর আগে বুক চিতিয়ে লড়ছেন হাভিয়ার ক্যাব্রেরা। তপু রাকিববিহীন একাদশ নিয়ে কি পারবেন সিঙ্গাপুরের দুর্গ ভাঙতে? মিশন সিঙ্গাপুর লক্ষ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট। প্রতিপক্ষ নিজেদের মাঠে যতটা শক্তিশালী, বাংলাদেশ ততটাই মরিয়া। সি গ্রুপের শীর্ষে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগের হারের ক্ষত এখনও টাটকা। তবে ভিয়েতনামের কাছে 3-0 গোলের হার ভুলে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে ডাগ আউটে দাঁড়াচ্ছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। আমরা পুরোপুরি প্রস্তুত। এখানে আসার আগে আমরা ভিয়েতনামের বিপক্ষে একটি কঠিন পরীক্ষা দিয়ে এসেছি। ভিয়েতনাম ম্যাচের ফলাফলটা অবশ্যই হতাশাজনক ছিল, কিন্তু সেখান থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার আছে। একটি উঁচু র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলা দলের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচ থেকে শেখা বিষয়গুলো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাবো। তবে পথটা মোটেও মসৃণ নয়। কার্ডের খরায় ডিফেন্সের অতন্ত্র প্রহরী তপু বর্মন আর মাঝমাঠের প্রাণভোমরা রাকিব হোসেনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে জামাল ভুঁইয়াদের। অভিজ্ঞতার এই ঘাটতি কি ভোগাবে বাংলাদেশকে? তবে আছে স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিম আর কাজেম শাকির মানি। তাদের ফিটনেস নিয়ে কোচের চোখে এখন স্বস্তির ঝিলিক। ফাহিম এবং কাজেম এখন সম্পূর্ণ ফিট এবং সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। তপু ও রাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব সবসময় অনুভূত হয়, যারা জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তবে এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ, যারা এই ধরনের পরিস্থিতিতে আগে খেলার সুযোগ পায়নি। সমীকরণটা পরিষ্কার। হংকংকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই। সেট পিসে ভুল কমানোর দীক্ষা আর ভিয়েতনামের ম্যাচের ভুলগুলো শোধরানোর মন্ত্রই এখন বাংলাদেশের মূল অস্ত্র। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।